লিটন দাসকে জাতীয় দলে ফেরানোর দাবি আজকে কি আপনি আরেকবার তুলবেন না? চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পরিবর্তন করে হলেও লিটনকে অন্তর্ভুক্ত করার দাবিটা আজকে কি আপনি করবেন না? পারভেজ হোসেন ইমনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যে রাখা হয়েছে তাকে বাদ দিয়ে হলেও লিটন দাসকে সেই জায়গাটাতে নেয়ার দাবি আজকে কি আপনি করবেন না? কেন করবেন না? লিটন দাস 13 রানে আউট হয়েছে বলে করবেন না? লিটন দাস একটা লাইফ পাওয়ার পরও 13 রানের বেশি করতে পারেন নাই বলে করবেন না? তাহলে ভাই এই এক ম্যাচের পারফরমেন্স দেখে যদি আপনি সেই দাবি না করেন তাহলে এক ম্যাচের পারফরমেন্স দেখে কেন তাকে জাতীয় দলে নেয়ার, জাতীয় দলে ফেরানোর দাবিটা করেছিলেন? মানে আমি আপনাকে বলছি না, আপনাকে বলছি, আমাকে বলছি, আমাদের সবাইকে বলছি, যারা এই দাবিটা তুলেছেন, যারা এই কথাগুলো বলেছেন লিটন দাসের গত ম্যাচে সেঞ্চুরির পর, তাদের কাছে আসলে আমার ওই একটাই জিজ্ঞাসা, একটা ম্যাচ দিয়ে, দুইটা ম্যাচ দিয়ে একটা ক্রিকেটারের ফর্মটা কি আসলে বোঝা যায়? ফর্ম বলুন বা অফ ফর্ম বলুন, এবং সেইটা দিয়েই যদি বাংলাদেশ জাতীয় দল নির্ধারিত হয় তাহলে তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগের যে সময়টা রয়েছে সেই সময়টাতে প্রতি ম্যাচে ম্যাচে বাংলাদেশের স্কোয়াড পরিবর্তন হবে। শুধু লিটন কেন, প্রত্যেকেই তাহলে হচ্ছে গিয়ে এই 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 আগুনের গোলার সামনে দাঁড়াতে হবে এবং এই অগ্নি পরীক্ষাতে যেই ম্যাচে যেই দিন পাস করতে পারবেন না যেই ক্রিকেটার, সেই দিন সেই ক্রিকেটারের বাদ দেওয়ার দাবি তুলতে হবে এবং যিনি পাস করতে পারবেন তাকে আবার জাতীয় দলে নেওয়ার দাবিটা তুলতে হবে। দেখুন, আমার লিটন দাসের বিপক্ষে কিছু না। লিটন দাস ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছেন তার খারাপ ফর্মের কারণে। তিনি দুর্দান্তভাবে কামব্যাক করুন, অসাধারণভাবে কামব্যাক করুন, সেই প্রত্যাশাটাই আমার, এবং আমি জানি নিশ্চিতভাবে আমার মতো আরো অনেকেরই। লিটন দাস হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু তার দেয়ার ছিল এবং আমরা এখনো বিশ্বাস করতে চাই অনেক কিছু তার দেয়ার রয়েছে, কিন্তু আমাদের ওভারঅল ক্রিকেট সিস্টেমটা এইটা আসলে লিটন দাসকে ফ্লারিশ করতে পারমিট করছে না। আমি এটাতে লিটনকে দায়মুক্ত করছি না, মূল দায়টা অবশ্যই তার। তিনি পারফর্ম করতে পারেন না, ক্রিজে গিয়ে তো তিনিই খেলেন, সো মূল দায় তার, কিন্তু ওভারঅল আমাদের সিস্টেমটা আসলে লিটনকে আমরা হেল্প করছি না, কোনোভাবেই হেল্প করছি না। গত ম্যাচের পর আজ মানে গত ম্যাচে হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি যখন স্কোয়াডটা ঘোষণা করা হলো দুপুর 12:30টার সময় প্রধান নির্বাচক লিপু ভাই ঘোষণা করলেন এবং সেখানটাতে লিটন দাসের নাম নেই। ফাইন, লিটন দাসের নাম নেই কেন সেটা তিনি বলেছেন, ক্লিয়ারলি বলেছেন। লিটন দাসের ফর্মের কথা বলেছেন, লিটন যে ব্যাটিং সহায়ক উইকেটে ওয়েস্ট ইন্ডিজে ফেল করেছে সেই কথাটা বলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা পরের দুইটা ম্যাচ যে অন্তত পক্ষে রাওয়ালপিন্ডিতে খুবই এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলবো, সেই রকম উইকেটে লিটনের ফেল করার উদাহরণ লিপু ভাই টেনেছেন। লিটন যে এক্সপোজ হয়ে গিয়েছেন, প্রতিপক্ষের অ্যানালিস্টরা যে লিটনকে সহজেই এখন আউট করার ছকটা কষে ফেলতে পারে সেইটা পর্যন্ত লিপু ভাই বলেছেন। আমার কথাটা হচ্ছে কি, যে লিপু ভাই যখন এই কথাটা বলছেন, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে লিটন দাসকে বাদ দিচ্ছেন, তখন কি আপনি এর পক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন? মানে আমি আপনি বলতে শুধু আপনাকে বলে যাচ্ছি না, আমি ইন জেনারেল বলছি। আই এম শিওর তখন যদি আমি একটা পোল করতাম, সেই পোলে জরিপে মোর দেন 80%, প্রবাবলি 90%-এর বেশি লোক বলতেন যে না, লিটন দাসকে বাদ দেওয়াটা ঠিকই আছে, একেবারে ঠিক হয়েছে। কেননা ঠিক হয়েছে, কারণ ভাই লিটন দাস ফর্মে নেই, মোটেই তিনি ফর্মে নেই। আপনি যদি হিসাব করে দেখেন 3 ফরম্যাট মিলিয়ে আলাদা আলাদাভাবে ইনিংসগুলো যদি একসঙ্গে আমরা যোগ করি, 47 ইনিংসে তার একটা মাত্র 50+ স্কোর। টেস্টের সর্বশেষ 10 ইনিংসে কোনো 50 নেই, ওয়ানডে সর্বশেষ 13 ইনিংসে 50 নেই, টি-20 সর্বশেষ 24 ইনিংসে 150, এই 47 ইনিংসে তার 150। আপনি যদি হোয়াইট বল ক্রিকেটটাও দেখেন, সেই জায়গাটাতেও টি-20 ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট সিরিজে তিনি কি টেরিবল ফর্মে ছিলেন। ওয়ানডেতে মানে ইনিংস মিলে করেছেন 6 রান, টি-20-তে 3 ইনিংস মিলে করেছেন 17 রান। আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিটা তো ওয়ানডে ফরম্যাট হবে, সেই ওয়ানডে ফরম্যাট ইন পার্টিকুলার যদি ধরেন তাহলে 2024 সালে লিটন 5টা ওয়ানডে ম্যাচ বাংলাদেশের জার্সিতে খেলেছে এবং তাতে তিনি করেছেন মাত্র 6 রান। শ্রীলঙ্কার সঙ্গে 2টা ম্যাচে 0 রান আউট হয়েছেন, থার্ড ম্যাচে পুরোপুরি একাদশ না, দল থেকেই বাদ পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজে যে 3টা ওয়ানডে তিনি খেলেছেন সেখানে করেছেন 2, 4 ও 0। সো 5টা ম্যাচ খেলে 3টা ডাক সহ কোনোটাতে ডাবল ডিজিটে না পৌঁছে মাত্র 6 রান, মানে টোটাল রানই তো 6, ডাবল ডিজিটে পৌঁছবেন কিভাবে? 6 রান যিনি করেছেন তাকে বাদ দেওয়াটা যৌক্তিক এবং তার পক্ষে 80-90%-এর বেশি লোক আসলে ভোট দিতেন। ভাই 6 ঘন্টা পরে যেই ম্যাচটা শুরু হলো, 7.5 ঘন্টা পরে লিটনের যখন সেঞ্চুরিটা কমপ্লিটটা হলো, সাথে সাথে আমার ধারণা তখন আরেকটা জরিপ করলে হয়তো 80-90% হতো না, কিন্তু মোর দেন 50% লোক বলতেন যে না, লিটন দাসকে দলে নেওয়াটা উচিত, লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে রাখাটা উচিত, লিটন দাস যে কোনো মুহূর্তে ফর্মে ফিরে আসতে পারেন, অতএব তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে রাখাটা অবশ্যই উচিত, তাকে যে দলে রাখা হয়নি সেটা আসলে ভুল হয়েছে। এটা কি আসলে ঠিক?
এটা ঠিক, মানে আমি আমাদের দৃষ্টিকোণ থেকে বলছি, এটা কি আসলে ঠিক? প্রতি ম্যাচে ম্যাচে কি সিলেকশন প্যানেল স্কোয়াড তৈরি করবে? প্রতি ম্যাচে ম্যাচে কি আমাদের ওপিনিয়নটা চেঞ্জ হতে থাকবে? এবং এই যে জনমত যে একটা, সেই জনমতে কি আমরা হাওয়া দিয়েই যেতে থাকবো এবং হাওয়া দিয়ে দিয়ে একটা হাওয়াই ব্যাপার আমরা তৈরি করতে থাকবো? এটা কি আসলে হয়? ভাই, লিটন দাস ফ্যান্টাস্টিক ব্যাটসম্যান। লিটন দুর্দান্তভাবে কামব্যাক করুন না, তিনি যে সেঞ্চুরিটা করেছেন, তারপরে তাকে হচ্ছে গিয়ে পিএসএল এর তিনি আসলে দল পেয়েছেন, সেটাও খুব একটা ভালো খবর। লিটন দাসের প্রতিভা তো আর আননোটিসড না, এবং সেটা কেউ আসলে অস্বীকারও করছে না। কিন্তু সেই প্রতিভা দিয়ে আমরা কি করব যদি তিনি রান করতে না পারেন? এখন তিনি গত 1 বছর 1.5 বছর ধরে তার ফর্মের এরকম চূড়ান্ত রকম অফ ফর্মে তিনি রয়েছেন। সেইখানতে বিপিএল এরও প্রথম 4টা ম্যাচের মধ্যে তার একটা 31 রানের ইনিংস রয়েছে, পরের 3টা তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে তিনি বাদ পড়েছেন। সেই ব্যাটসম্যান 2টা ভালো নক খেললেন, একটা 73 রানের একটা সেঞ্চুরি, খুব ভালো নক নিঃসন্দেহে, কিন্তু 2টা নকে কি একজন ব্যাটসম্যান ফর্মে ফেরত আসেন? মানে ফর্ম বা অফ ফর্ম, এটা কি আসলে 1-2 ম্যাচের ব্যাপার? এটা আমরা বুঝবো না? এখন লিটন দাসকে আমি বারবার যেটা বলছিলাম যে আমাদের ক্রিকেট সিস্টেমও আমরা পারমিট করছি না লিটনকে ফ্লারিশ করার ক্ষেত্রে। লিটনকে যদি এখন আবার এইভাবে জাতীয় দলে নিয়ে আসা হয়, সেইটা লিটন মনে করবেন যে ঠিক আছে, তাহলে তো আমি তো আসলে আসতেই পারি, আমার আসলে ভালো খেলার দরকার কি? বরং আমার এইখানে লিটন দাসের নিজের যে রিয়াকশন, সেইটাকে অনেক ম্যাচিউর মনে হয়েছে, আমাদের চেয়ে ম্যাচিউর মনে হয়েছে, দর্শকদের চেয়ে ম্যাচিউর মনে হয়েছে, এবং সরি টু সে মিডিয়ার চেয়েও ম্যাচিউর মনে হয়েছে। লিটন দাস ওই দিন সেঞ্চুরি করার পর প্রেস কনফারেন্সে এসে তিনি বলেছেন যে আমি কেন বাদ পড়েছি সেটা সিম্পল, এটা আপনারা সবাই জানেন, আমার আসলে ফর্মে নাই, আমি রানে নাই, তাই আমি বাদ পড়েছি। সো এই সিম্পল কথাটা আমরা কেন বুঝবো না? আমার ধারণা আমরা বুঝি, কিন্তু বোঝার পর ওই আবেগের উপরে আমরা হাওয়া দিয়ে চলি যে না, লিটন আজকে সেঞ্চুরি করেছেন, অতএব তাকে নিতে হবে। এখন আপনি পারভেজ হোসেন ইমনের কেসটা দেখুন। পারভেজ হোসেন ইমন ন্যাশনাল টিমে তাকে যে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে রাখাটা হয়েছে, এটা কি তার অন্যায় হয়ে গেছে? তার নিজের অন্যায় হয়ে গিয়েছে? তিনি কি জোর করে ওই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আছেন? হ্যাঁ, তাকে রাখার প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন আছে, সেই প্রশ্ন তো ভাই তোলাই যায়, সেই প্রশ্ন তো আমিও তুলেছি যে ইমনকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেই রাখা হবে, সেক্ষেত্রে তাকে কি কারণে ওয়ানডেতে 1-2টা ম্যাচ খেলানো হয়নি? কেন কোনো ম্যাচ না খেলিয়ে সরাসরি ওয়ানডে যে বহেনি যে প্লেয়ারটা, তিনি ব্যাকআপ প্লেয়ার হওয়া সত্ত্বেও কেন তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটাতে রাখা হবে? এখানে টিম ম্যানেজমেন্ট মানে হচ্ছে কোচ, ক্যাপ্টেন, তাদের সঙ্গে সিলেকশন প্যানেলের সিনক্রোনাইজেশনের একটা ঝামেলা ছিল বলে আমার কাছে মনে হচ্ছে, আমি সেটা আগেও বলেছি। কিন্তু তার মানে কি এইটা যে পারভেজ হোসেন ইমনকে তাহলে এখন বাদ দিয়ে লিটন দাসকে দলে আবার আনতে হবে? এটা কি এই ছেলেটার প্রতি ফেয়ার হয়? এটা ইমন আজকে একটা, তার বিপিএলটাও ভালো যাচ্ছে না, আজকে তিনি একটা 29 বলে 39 রানের ইনিংস খেলেছেন, 4টা ছক্কা মেরেছেন, আমি সেই জন্য বলছি না। ইমন যদি আজকে 0 রানে আউট হইতেন, তাও ভাই আমি একই কথা বলতাম, এইটা এই ছেলেটার প্রতি ফেয়ার হচ্ছে না, এইটা এই দেশের ক্রিকেট সিস্টেমের প্রতি ফেয়ার হচ্ছে না। তাহলে ভাই প্রতি ম্যাচে ম্যাচে দল চেঞ্জ করতে হবে, প্রতি ম্যাচে ম্যাচেই এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে ওই কাঠগড়ার মধ্যে দাঁড় করাতে হবে। এবং আমাদের সিলেকশন হচ্ছে গিয়ে ন্যাশনাল টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগের দিন পর্যন্ত চেঞ্জ করা লাগবে, বা ধরেন হচ্ছে গিয়ে আমি যদি বলি যে বিপিএল শেষ হওয়া পর্যন্ত সেই চেঞ্জ করার অপশনটা থাকতে হবে। চেঞ্জ করার অপশন তো আছে, আগামী 12 তারিখ পর্যন্ত তো আমরা চেঞ্জ করতেই পারি। টিমের মধ্যে কত কিছু হতে পারে না? কেউ ইনজুরিতে পড়তে পারেন, কেউ অসুস্থ হতে পারেন, কেউ তার ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাভেলেবেল নাও থাকতে পারেন। সো লিটন দাস এই সময়ের মধ্যে তিনি যদি ফর্মে ফেরার একটা প্রচেষ্টা যদি তার মধ্যে দেখা যায়, ওই 2টা ম্যাচ যা ভালো খেলেছেন ওইভাবে যদি তিনি খেলেন, তাহলে তিনি নিজেকে আসলে তৈরি করে রাখলেন, যদি ন্যাশনাল টিমের প্রয়োজন হয় তিনি আবার আসবেন। এখন যদি আমরা ওই একটা ম্যাচ দেখি চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসে, আমরা যদি সবসময় ওই সর্বশেষ ম্যাচটাতেই বাঁচি, তাহলে এইভাবে আসলে একটা ক্রিকেট টিমের সিলেকশনও হয় না, এইভাবে একটা ক্রিকেট টিম আসলে এগিয়েও যায় না। যদি সেটাই হয়, তাহলে লিটন দাসের এর আগ পর্যন্ত তার অবস্থা খারাপ, অতএব লিটনকে বাদ দেওয়া হয়েছে, ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। সো ন্যাশনাল টিমে তো তার চান্স নাই। এই জায়গাটাতে আপনি থাকবেন, সেঞ্চুরি করার পর আপনি আবার বলবেন তাই না তাকে দলে নেওয়া উচিত, আবার আজকে 13 রানে আউট হওয়ার পর আবার বলবেন যে না তাকে বাদ দেওয়াই ঠিক আছে, আবার পরের ম্যাচে লিটন 50 করলে বলবেন না তাকে দলে নেওয়া উচিত। হলো না ভাই, এটা আসলে হয় না। সো আমি মনে করি যে লিটন দাস তিনি নিজে বাদ পড়ার পর যেই ম্যাচুরিটিটা দেখিয়েছেন, সংবাদ সম্মেলনে এসে যেভাবে তিনি কথাটা বলেছেন, সেই ম্যাচুরিটিটা আমার কাছে মনে হয় যে আমাদের সময়ের সবার, এই যে আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন, সেটা আমি দর্শকের কথা বলতে পারি, মিডিয়ার কথা বলতে পারি, ক্রিকেট বোর্ডের কথা বলতে পারি, সিলেকশন প্যানেলের কথা বলতে পারি, টিম ম্যানেজমেন্টের কথা বলতে পারি, সবার ক্ষেত্রে আমি বলতে পারি যে ওই ম্যাচুরিটিটা লিটন যে ম্যাচুরিটিটা দেখেছেন, সেই ম্যাচুরিটিটা আমাদের সবারই আসলে দেখানো উচিত। 1 ম্যাচ দিয়ে 2 ম্যাচ দিয়ে যেমন ফর্ম কিংবা অফ ফর্ম বিচার করা যায় না, ঠিক তেমনি ভাবে ওই 1-2 ম্যাচে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা যায় না। লিটন দাসকে নিয়ে তাই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা একপাশে সরিয়ে রেখেই লিটন যেন ফর্মে ফেরেন, আমাদের বরং সেই দিকেই সবার প্রার্থনা করতে হবে, কারণ লিটন ফর্মে ফিরলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব 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 ভালো একটা খবর। তবে
তিনি যেই অফ ফর্মে ছিলেন তাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটা থেকে তার বাদ পড়াটা যৌক্তিক ছিল। সেইটা তিনি সেঞ্চুরি করার পরও আমি বলছি, সেটা আমি এখনো বলছি, এবং আমি আবারও সবাইকে অনুরোধ করছি যে প্লিজ আপনারা আনফেয়ার কোনো কিছু লিটন দাসের প্রতিও করবেন না, আবার পারভেজ হোসেন ইমন এই ছেলেটার প্রতিও করবেন না।